আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সাবজেক্ট সায়েন্সের অধ্যায় ৮ এর পাঠ ৫ থেকে ৯ নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের পাঠ ১ থেকে ৪ পর্যন্ত বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের বুঝতে কারো সমস্যা হয়নি। আজকে আমরা পাঠ কত থেকে শুরু করব? ৫ থেকে ৯ পর্যন্ত। এই পাঠ ৫-এ দেখো, এখানে পাঠ ৫-এ আছে রাসায়নিক বিক্রিয়া সংযোজন। রাসায়নিক বিক্রিয়া অনেক প্রকারের হয়। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, পরে আছে দেখো দহন বিক্রিয়া, তারপরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এই তিনটা বিক্রিয়া দেখব। এখানে দেখো কালো বক্সের ভিতরে কিছু পরীক্ষার নমুনা দেওয়া আছে, যে বক্সের ভিতরে কিছু পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো আমাদের পড়া লাগবে না, জাস্ট এখান থেকে কি পড়তে হবে আমি তোমাদের সেটা বলে দিব। ফার্স্টে হচ্ছে সংযোজন বিক্রিয়া কাকে বলে। দেখো প্রথমে আয়রন আর সালফার, এই যে এই বিক্রিয়াটার পরে একটা লেখা আছে, যে এখান থেকে পড়বা এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে, এটুকু পড়তে হবে না, যেখানে পর্যন্ত বাদ। তারপরে দিবা হচ্ছে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে আমরা সংযোজন বিক্রিয়াটা পড়লাম, এটা তোমরা বাসায় আবার পড়বে। এখন দেখো এই যে সংযোজন বিক্রিয়ার ভিতরে তিনটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই বিক্রিয়াগুলো কেন মুখস্থ করতে হবে? কারণ এই বিক্রিয়াগুলো তোমাদের কুইজে অথবা কোশ্চেনে আসতে পারে, যে উপরিউক্ত এই বিক্রিয়াটি কোন বিক্রিয়া। তাহলে দেখো ফার্স্টে বিক্রিয়াটি আছে যে আয়রন প্লাস সালফারের বিক্রিয়ার মাধ্যমে এটা হয় ফেরাস সালফেট। তারপরে জিঙ্ক প্লাস সালফারের বিক্রিয়ার মাধ্যমে হয় জিঙ্ক সালফেট। তারপর হচ্ছে দেখো অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ার ফলে হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। এই তিনটা বিক্রিয়া আমাদের মুখস্থ থাকলে আমরা বুঝতে পারবো যে এটা কোন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তাহলে আমাদের এই বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে যদি আসে যে লাস্টের অ্যামোনিয়াম, এই যে ৩ নাম্বার যে বিক্রিয়াটা আছে, এটা আমি দিলাম ১ নং বিক্রিয়া, এটা ২ নং বিক্রিয়া, এটা ৩ নং বিক্রিয়া। এখন কোশ্চেনে এই ৩ নং বিক্রিয়াটি সম্পূর্ণ তুলে দিয়ে বললো যে এটা কোন বিক্রিয়া, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এটা কোন বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে এই তিনটা বিক্রিয়া তোমরা অবশ্যই মুখস্থ করবে। তাহলে দেখো সংযোজন বিক্রিয়াটার সংজ্ঞা আমরা পারলে কি পারবো? এটা একটি কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো সংজ্ঞাটা আমি আবার পড়ি। একের অধিক পদার্থ একত্রিত হয়ে, একের অধিক পদার্থ না, এখানে একটা হচ্ছে আয়রন, একটা সালফার, তার মানে একটার অধিক পদার্থ যখন একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ, নতুন রাসায়নিক পদার্থ কি? ফেরাস সালফেট। তাহলে নতুন পদার্থটি যখন তৈরি হবে তখন সেটা কি হবে? সংযোজন বিক্রিয়া। একইভাবে জিঙ্কের সাথে সালফার, জিঙ্ক সালফেট, অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরেট। তাহলে এই তিনটা বিক্রিয়া কি করতে হবে? তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এখন দেখো আমরা দহন বিক্রিয়া দেখব। দহন বিক্রিয়াও কিন্তু সেম সংযোজন বিক্রিয়ার মতোই। সংযোজন বিক্রিয়ায় যে 3টি বিক্রিয়া ছিল ওটা মুখস্থ করতে হবে, এবং দহন বিক্রিয়ায় যে এই 2টা বিক্রিয়া আছে এই 2টা মুখস্থ করতে হবে। এই রকম বিক্রিয়া দিয়ে কিন্তু তোমাদের সৃজনশীল আসতে পারে, কিন্তু এই সৃজনশীল বিষয়ে তোমাদের আমি পরবর্তী নতুন একটা ক্লাসে সৃজনশীল 2-1টা বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যে এইগুলা কোন কেমন কোশ্চেন হতে পারে বিক্রিয়া দিয়ে। এখন যেটা মূল সেটা হচ্ছে বিক্রিয়াগুলো মুখস্থ করা। ফার্স্টে আমি সংযোজন বিক্রিয়া বলেছিলাম, এখন দেখো দহন বিক্রিয়ায় সালফার প্লাস অক্সিজেন তাপের মাধ্যমে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের দহনের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। দেখো সংযোজন বিক্রিয়াও যা ছিল দহন বিক্রিয়াও কিন্তু সেম। সংযোজন বিক্রিয়াটা হচ্ছে এমনি 2টা ভিন্ন ধরনের অণু বা ভিন্ন ধরনের মৌলিক পদার্থ কি হবে? একসাথে সংযুক্ত হয়ে বা বিক্রিয়ার মাধ্যমে কি হবে?
সংযুক্ত সংযুক্ত হওয়ার মাধ্যমে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে সংযোজন, আর দহন বিক্রিয়াটা হচ্ছে কি তাপ দেওয়ার মাধ্যমে। দুটি অণু বা দুইটি ভিন্নধর্মী রাসায়নিক পদার্থ কি হয়, তাপ দেওয়ার মাধ্যমে যে নতুন পদার্থটি উৎপন্ন হবে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়ার যে তিনটি আর এই যে দহন বিক্রিয়ার দুইটি, এই দুইটি যে বিক্রিয়া আছে এই দুটি অবশ্যই তোমাদের করতে হবে। তাহলে দেখো এই যে আমি কিন্তু এই বিক্রিয়ার ভিতরে যে বক্সে তোমাদের কিছু নমুনা দেওয়া আছে পরীক্ষার যে নমুনাগুলো দেওয়া আছে, এগুলো করার জন্য কি আমাদের ল্যাবরেটরির দরকার, বিভিন্ন রাসায়নিক পদার্থ দরকার, কিন্তু এখন তো আমাদের সেগুলো নাই, তাই আমরা এগুলো করতে পারছি না। কিন্তু যে ভিতরে পরীক্ষাগুলো আছে, উপকরণ, তারপরে প্রয়োজনীয় উপকরণ পদ্ধতি, এগুলো একটু তোমরা পড়বে। আমি শুধু মেনগুলো বলে দিচ্ছি যে এগুলো দহন বিক্রিয়া, ওটা সংযোজন বিক্রিয়া। তোমরা এর ভিতরে যে পড়াগুলো আছে এই পড়াগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি শুধু মূলটা বলে দিচ্ছি, কিন্তু বাকি ডিটেইলস তোমাদের পড়া লাগবে। এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় তাহলে দেখো প্রতিস্থাপন বিক্রিয়ায় এই যে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আয়রন প্লাস কপার সালফেট। আমরা পূর্বে যে সংযোজন এবং দহন বিক্রিয়া করেছিলাম সেখানে কিন্তু এই যে ডান সাইডে যে উৎপাদগুলো ছিল, একটা উৎপাদই কিন্তু ছিল, বিক্রিয়ার মাধ্যমে একটা উৎপাদই উৎপন্ন হয়েছিল। কিন্তু দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে প্রতিবারই কি দুইটা করে নতুন উৎপাদ এখানে উৎপন্ন হয়। তাহলে এইখানে এই বিক্রিয়াগুলো সেম তোমার মুখস্থ করা লাগবে যে এইগুলা প্রতিস্থাপন বিক্রিয়া। কুইজের জন্য, সৃজনশীলের জন্য আমি আবারও বলছি, সৃজনশীলে এই কোশ্চেনগুলো কিভাবে হবে এইটা নিয়ে আমি সৃজনশীল বিষয়ে আলাদা তোমাদের একটা ক্লাস আলোচনা করব। এখন দেখো ফার্স্ট যে বিক্রিয়াটা আয়রন প্লাস কপার সালফেট থেকে উৎপন্ন হয় ফেরাস সালফেট এবং কপার। তাহলে দেখো এটা আমি একটু তোমাদের পড়ে দিই, যেহেতু এটা একটু টাফ, একটু বিশদ আলোচনা। বক্সের ভিতরে আছে দেখো কাঁচ, লোহা ও তুতের বিক্রিয়া পর্যবেক্ষণ। তুতে জিনিসটা কি? তুতে জিনিসটা হচ্ছে এক জাতীয় গুড়ার মতো, কালো এক জাতীয় গুড়ার মতো। প্রয়োজনীয় উপকরণ দেখো লোহার গুঁড়া, তুতে, পানি এবং টেস্ট টিউব। পদ্ধতি কি? টেস্ট টিউবের 4 ভাগের 1 ভাগ পানি নাও। তোমরা জানি কখনো টেস্ট টিউব দেখো নাই। টেস্ট টিউব এই যে ঠিক এই কলমের মতোই টেস্ট টিউব। অথবা যখন হাসপাতালে যাও, হাসপাতালে গেলে কিন্তু অনেক ল্যাবে, যেখানে যে প্যাথোলজি যে ল্যাবটা থাকে ওইখানে হচ্ছে রক্ত পরীক্ষা করার জন্য অনেক ধরনের টেস্ট টিউব থাকে। ওই টেস্ট টিউবের কথা এখানে বলা হয়েছে। তাহলে ওই টেস্ট টিউবের 4 ভাগের 1 ভাগ পানি নিতে হবে, কিছু তুতে যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে তুতের দ্রবণ তৈরি করতে হবে। যেমন পানির ভিতরে কিছু পাউডার গুলিয়ে তৈরি করা হয়, এইভাবে করতে হবে। এবার তুতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করে ভালোভাবে ঝাঁকাতে হবে। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? যেহেতু আমরা বিক্রিয়া করছি না, তো আমরা কিভাবে পরিবর্তন দেখবো, তাই না? যদি বিক্রিয়া করতাম তাহলে তো পরিবর্তন দেখতামই যে কি হচ্ছে কি না হচ্ছে। কিছুই না, ওটা আমাদের একটু কল্পনা করে নিতে হবে। এবার তুতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করে ভালোভাবে ঝাঁকাও। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? দ্রবণের নীল রং আস্তে আস্তে হালকা সবুজ হয়ে যাচ্ছে। নীল রং কি হয়ে যাচ্ছে? সবুজ হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে আমরা পানির ভিতরে কিছু তুতের গুঁড়া দিয়ে ঝাঁকালাম। ঝাঁকানোর পরে কি করব, যে কিছু লোহার গুঁড়া যোগ করব। লোহার গুঁড়া যোগ করার পরে কি হলো, তুতেটা আস্তে আস্তে নীল রং থেকে সবুজ রঙে পরিবর্তন হলো। এবং তামার ছোট ছোট কণা টেস্ট টিউবের তলায় জমতে শুরু করেছে। তামা মানে লোহার কথাই বলা হয়েছে। নীল দ্রবণ কেন হালকা সবুজ হলো? এখন কোশ্চেন হচ্ছে নীল দ্রবণটা সবুজ হলো কেন? নিচে দেখো, এখানে লোহার গুঁড়া হচ্ছে আয়রন। লোহার গুঁড়াটা দেখো 1 নম্বর সমীকরণে, এই যে এই বিক্রিয়াটা লোহার গুঁড়াটা কি? আয়রন। এবং কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আয়রন এবং কপার সালফেটের ভিতরে বিক্রিয়া সংঘটিত হয়েছে। ফলে কি উৎপন্ন হয়?
ফেরাস সালফেট উৎপন্ন হয়। উৎপন্ন ফেরাস সালফেটের রং হালকা সবুজ। ফেরাস সালফেটের রংটা কি হয়? হালকা সবুজ হয়। এটা হচ্ছে হালকা সবুজ। তাহলে কি হয়? উৎপন্ন ফেরাস সালফেট হালকা সবুজ বলেই দ্রবণের রং নীল থেকে হালকা সবুজ হলো। ফেরাস সালফেটের রং কি? হালকা সবুজ। এই ফেরাস সালফেটের রং হালকা সবুজ বলে নীল রং থেকে কি হয়? হালকা সবুজ হয়। তারপরে দেখো দুঃখিত স্টুডেন্টরা, এরোপ্লেন যাওয়ার জন্য আমি একটু চুপ ছিলাম। এখন আমি আবার পুনরায় শুরু করছি। দেখো তাহলে আয়রন এবং কপার সালফেটের বিক্রিয়ায় যে ফেরাস সালফেট উৎপন্ন হয় সেটা হচ্ছে হালকা সবুজ। এইটার জন্য নীল রং থেকে কি হয়? হালকা সবুজ হয়। এখানে তার পরবর্তীতে বিক্রিয়ার নিচে দেখো এখানে লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে ফেরাস সালফেট তৈরি করেছে। দেখো এইখানে কি কপার সালফেট ছিল না? এই কপার সালফেট কি করেছে? কপারকে সরিয়ে, কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিয়ে আয়রনের সাথে সালফেট যুক্ত হয়ে এখানে কি ফেরাস সালফেট উৎপন্ন হয় এবং কপারটা আলাদা হয়ে গেছে। এই সকল বিক্রিয়া যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তখন তাকে কি বলে? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? আমি আবারও বিজ্ঞানের ভিতরে একটা অঙ্ক নিয়ে আসছি যে সরল সহজ সমীকরণ 6.1 যে অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা সমাধান নির্ণয় করেছো, এটা সেই প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি মানে কি ছিল? এক জায়গার মান অন্য জায়গায় প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান নির্ণয়। এইটাও ঠিক সেম প্রতিস্থাপন। যে এখানে কপার ছিল, কপারটা একটা আলাদা হয়ে গেল, এই আয়রনটা সালফার ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে ফেরাস সালফেট উৎপন্ন হলো এবং কপারটা কি হলো? আলাদা হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি? যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে আমরা জানলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। তার পরবর্তীতে দেখো তোমরা এখন তুতের দ্রবণে জিঙ্ক বা দস্তা, ম্যাগনেসিয়াম ইত্যাদি যোগ করে দেখো কি ধরনের পরিবর্তন ঘটে। তাহলে এখানে একটি বিক্রিয়া আছে, বিক্রিয়ার পরে পরীক্ষা আছে, পরীক্ষার পরে যে বিক্রিয়াটি সংঘটিত হবে দেখো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে চুনা পাথর, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে চুনা পাথর। এটা অনেক সময় কুইজে আসে যে নিচের কোনটি চুনা পাথরের সংকেত। তাহলে চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা হচ্ছে চুনা পাথর। এই চুনা পাথরে তাপ দেওয়ার ফলে দেখো বিক্রিয়ার উপরে লেখা আছে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম। এটাকে কিন্তু কুইক লাইমও বলা হয়। কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর তাপের ফলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তারপরে আবার দেখো নতুন একটা বিক্রিয়া, এখানে কার্বন ডাই অক্সাইড এবং এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি? এখানে চুনের পানি। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেট এবং তারপরে দেখো যে 4 নম্বর যে বিক্রিয়া, আবার এখানে যেমন ক্যালসিয়াম কার্বনেট তাপের বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, এটাতেও কপার, এখানে হচ্ছে কপার কার্বনেট CuCO3 হচ্ছে কপার কার্বনেট, এটাও তাপের মাধ্যমে কপার অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো অবশ্যই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। অবশ্যই এই বিক্রিয়াগুলো মুখস্থ না করলে তোমরা পরবর্তীতে কিন্তু যে এই বিষয়ে যে কুইজগুলো আসবে বা যে সৃজনশীলগুলো আসবে তোমরা কিন্তু অ্যানসার করতে পারবে না।
আর মনে রাখতে হবে কোনটা কোন ধরনের বিক্রিয়া। ফার্স্টে একটা হচ্ছে আমরা পড়েছি সংযোজন বিক্রিয়া, একটা পড়েছি দহন বিক্রিয়া, আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কপার কার্বনেট তাপের মাধ্যমে বিয়োজিত হয়ে কপার অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এখানে উৎপন্ন হয়। দ্বিতীয়তে দেখো পটাশিয়াম ক্লোরেট, এই সি এখানে হচ্ছে পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন, এই তিনটা একসাথে কি বলা হয়? পটাশিয়াম ক্লোরেট। দেখো এখানে দুই কেন? এইখানে দুই হচ্ছে সমতাকরণের জন্য। আমরা পূর্বের ক্লাসে সমতাকরণ প্রক্রিয়া ক্লাস করে এসেছি, এই দুইটা দিয়েছে এখানে সমতার জন্য। তাহলে এখানে কপার পটাশিয়াম ক্লোরেট তাপের মাধ্যমে কি উৎপন্ন হয়? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন, 3 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে। এখানে 2, এখানে 2, এখানে 3। আর অন্য কোনো বিক্রিয়া কেমন আছে? নাই, কারণ এগুলো সমতা করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই যে লাস্টের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু সমতায় অন্তর্ভুক্ত, যে বিক্রিয়াটা সমতাকরণ করতে হয়েছে। তাহলে আজকের এই যে ক্লাসে আমি তোমাদের কি শিখিয়েলাম? কি শিখিয়েছি আজকে? সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের বইতে যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোই তোমরা মুখস্থ করবে যে কোনটা কোন ধরনের বিক্রিয়া। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে এবং আজকের ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।